পোস্টিং অর্ডার কবে দেবে, জয়নিং কবে হবে, প্রচুর কোয়েশ্চেন। আন্দোলন করছে যে নার্সিং স্টুডেন্টরা, তাদের জন্য কি পোস্টিং অর্ডারটা লেট হচ্ছে? আর তাদের যে আন্দোলন করছে সেটা কতটা জাস্টিফাই? অনেক কমেন্টস এরকম দেখছি, এবং তোমরা পোস্টও বিভিন্ন দেখছো, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানেই হোক, মানে পারলে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে। তো সেই ব্যাপারে আমি আজকে কয়েকটা কথা বলতে আমার মনে হলো যে বলা উচিত। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোট 17। খুব লজিক্যাল অ্যান্ড নন জাজমেন্টাল ওয়েতে আমি আজকে কয়েকটা কথা বলতে চলেছি। যখন আমরা নার্সিংয়ে অ্যাডমিশন নিয়েছি এবং 3 বছর বা 4 বছর যে যেটা করেছো, বিএসসি, জেএনএম, যাই হোক, প্রথম থেকে আশা করি একটা কথা বলতে শুনেছো, সেটা নিজেদের সিনিয়রদের থেকে হোক, টিচারদের থেকে হোক, বা আরও নার্সিং প্রফেশনাল যাদের কাছ থেকেই হোক, প্রথম থেকে একটা কথা প্রত্যেকে আশা করি শুনেছো, নিজেদের মধ্যে ইউনিটি রাখতে হবে। ইউনিটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব না। আর ঠিক সেই জিনিসটাই একদম ব্রেক করে গেছে এই আন্দোলনটার মাধ্যমে। এখানে আমরা 3টে গ্রুপ তৈরি করে ফেলেছি। একটা গ্রুপ যারা প্যানেল লিস্টে সিলেক্টেড হয়েছো, আর একটা গ্রুপ যারা সিলেক্টেড হওনি, মানে শুধুমাত্র সিবিটি ক্লিয়ার করেছিলে কিন্তু ইন্টারভিউতে এসে পাওনি। আর একটা গ্রুপ হচ্ছে যারা সিবিটি ক্লিয়ার করোনি। যারা আন্দোলন করছো, আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা এখানে বলছি না। শুধুমাত্র যে কথাগুলো বলছি একটু তোমরা ভেবো নিজেদের জন্য। আমি বলছি না যে তোমরা ভুল করছো আন্দোলন করে, কেন করছো, কিন্তু করছো যে তোমরা আন্দোলনটা, সেটার একটু বেসটা তোমরা একটু ভাবার চেষ্টা করো। তোমরা যে দাবিতে আন্দোলনটা করছো, যে শর্ট লিস্টের যতজন হয়েছিল প্রত্যেককে নিয়ে নিতে হবে, চাকরি দিতে হবে। আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যারা তোমরা সিবিটিতে অ্যাপিয়ার করেছো প্রত্যেককে নিতে হবে। তোমরা বলছো যে 0.1-এর জন্য, 0.2-এর জন্য, 0.5-এর জন্য আমরা জবটা পেলাম না, কেন এরকম হবে? একটা কথা ভেবে দেখো, কম্পিটিটিভ এক্সাম কিন্তু এরকমই হয়। শুধু নার্সিং তো না, এরকম না যে ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে বা পৃথিবীতে প্রথম একটাই আমাদের WBHRB প্রথম পরীক্ষা কন্ডাক্ট করেছে, এরকম কিন্তু নয়। যে কোনো ফিল্ডে চাকরি পেতে গেলেই কিন্তু একটা পরীক্ষা ক্লিয়ার করতে হয়। কিন্তু তারপরেও কেন এই পরীক্ষাটাতে আন্দোলন করছে সবাই? এটাই কোশ্চেন আসছে। এবার বলে রাখি, সেই প্রফেশনগুলোর সাথে কিন্তু আমাদের প্রফেশনের ডিফারেন্স অনেকটা আছে। আমরা প্রফেশনাল কোর্স থেকে বেরিয়েছি, আমরা 3 বছর অথবা 4 বছর একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে থেকে সেখান থেকে পাস আউট হয়েছি। তো এটা প্রফেশনাল কোর্স, খুব স্বাভাবিক, এটাই এক্সপেকটেশান ছিল যে আমরা বেরিয়েই জব পাবো। সেই জায়গাটা যখন দেখা যাচ্ছে যে না, চেঞ্জেস চলে এসেছে, তখনই সেটা আর আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যখন অগাস্টে সেপ্টেম্বরে রিক্রুটমেন্টের নোটিশ বেরোলো, সেখানে যেটুকু ভ্যাকেন্সি ছিল, তোমাদের কি সত্যি মনে হয়েছিল যে যতজন ফর্ম ফিল আপ করেছে বা এই 3-4 বছরের যে একটা গ্যাপ পড়ে গেছে, সেই গ্যাপের পর মাত্র এই কটা ক্যান্ডিডেট থাকবে, অথবা আমরা সবাই সেখানে চান্স পেয়ে যাবে প্রত্যেকে? এটা কি সত্যি মনে হয়েছিল তখন? ডাউটস তো ছিল যে কে পাবো না, আমি তো পেয়ে যাবো, আমার থেকে ভালো স্টুডেন্ট কেউ থাকতে পারে না। এটা কি সবাই ভেবেছিলে? না তো। তাহলে তখন কেন তোমাদের মনে হলো না যে না, আমরা তাহলে একটু যাই, কিছু চেষ্টা করি, যদি কোনো রকমভাবে কয়েকটা সিট বাড়ানো যায়? কোনো রকমের কোনো ঝামেলা কিন্তু তখন কেউ করলো না। কয়েকদিন পর দেখা গেল রিক্রুটমেন্ট বোর্ড থেকে নিজের থেকেই আবার ভ্যাকেন্সি কিছুটা বাড়িয়ে দিল, এবং যেটুকু বাড়ালো সেটুকুও কিন্তু সাফিসিয়েন্ট না। 3টে বা 4টে ব্যাচকে প্রত্যেককে যদি ওরা ভাবতো যে আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা চাকরি দিয়ে দেবো, তার জন্য কিন্তু এটাও ইনাফ না। আর যখন সিবিটি হবে অ্যানাউন্সমেন্ট হলো, তখন কিন্তু ওরা বলেই দিয়েছিল যে 50,000 ফর্ম ফিল আপ হয়েছে। 50,000 ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে থেকে এতজনকে আমরা নেব, বিএসসি জেএনএম বোথ মিলিয়ে নার্সিং ফিল্ডে টোটাল। তখন থেকেই কিন্তু সবাই আমরা বুঝতে পেরেছিলাম যে 6,000 জন চাকরি পাবে, বাকি 44,000 মানুষ কিন্তু বাদ যাবে। সেই টাইমে যদি তোমরা কোনো একটা স্টেপ নিতে, তাহলে কিন্তু আজকে এই এতগুলো গ্রুপ তৈরি হতো না। এই যে 150, 200 কি 250 জন মতো গিয়ে তোমরা আন্দোলন করছো, সত্যি কি তোমাদের মনে হয় যে এই আন্দোলনটা দেখে ওরা কোনো ডিসিশনে নিজেদের চেঞ্জেস আনবে? আর তোমরা যদি এখন এক্সপেক্ট করো যে যারা প্যানেল লিস্টে সিলেক্টেড হয়ে আছে তারা তোমাদের সাথে জয়েন করবে আন্দোলনে, সেটা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব না। কারণ এখন তোমরা যে দাবিটা করছো, তোমরা হয়তো বলছো, মনে মনে চাইছেও হয়তো না যে ওদের প্যানেলটা ক্যান্সেল হোক, কিন্তু একটা জিনিস ভাবো, তোমাদের যদি এই রিক্রুটমেন্টের আন্ডারেই চাকরি তোমরা পেতে চাও, 2025-এর যে রিক্রুটমেন্ট হয়েছে, মানে নোটিশ বেরিয়েছে 25 সালে, সেইটার আন্ডারে যদি তোমরা নিজেদের নাম প্যানেল লিস্টে দেখতে চাও, তার মানে কিন্তু ইনডিরেক্টলি এটাই বোঝাচ্ছে
যে প্যানেলটা অলরেডি তৈরি হয়ে আছে সেটাকে ক্যান্সেল করে নতুন করে আবার প্যানেল বের করতে হবে। কারণ অ্যাডভার্টাইজমেন্টে যতটা ভ্যাকেন্সি ওরা দেখিয়েছে তার থেকে বেশি ওরা কিছুতেই নেবে না, কিছুতেই না, এটা কোনো দিন পসিবল না। ওয়েস্ট বেঙ্গলে আছো এতদিন ধরে, এই স্টেটটা যে শুধুমাত্র আন্দোলনের ওপরেই বেস করে চলেছে সেটাই কিন্তু বুঝতে পেরে গেছো তোমরা ভালোভাবে। প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে সেম। কিন্তু কোনো প্রফেশনে কি আজ অবধি হয়েছে যে যারা আন্দোলনকারী ছিল তাদের দাবি মতো কোনো কিছু তারা পেয়েছে? এই যে তোমরা টিচারদের ক্ষেত্রে দেখেছো প্যানেল ক্যান্সেল হলো 2016-17 সালের, অথবা এর আগে যে রিক্রুটমেন্টের দাবিতে তারা যখন আন্দোলন করতো সেই টাইমে এতগুলো বছরে দেখেছো একবারও যে কোনো রকম চেঞ্জেস এসছে বা তারা কোনো স্বস্তির মতো কোনো কিছু পেয়েছে? না তো। তাহলে তোমরা কেন ভাবছো এই জিনিসটা? যদি কিছু পেতে চাও তোমরা, তাহলে তোমাদের ওয়ান অ্যান্ড অনলি একটাই দাবি থাকা দরকার, 2026 সালে আবার রিক্রুটমেন্ট হোক এবং সেখানে সাফিসিয়েন্ট যাতে পোস্ট তোমরা পাও, ভ্যাকেন্সি যাতে পাও। সামনে ভোট আসছে, যত এগুলোর জন্য ডিলে করাবে প্যানেল বা পোস্টিং অর্ডার পাবলিশ করতে, তত বেশি সেটা কিন্তু সেই পলিটিক্যাল পার্টিগুলোরই সুবিধা আলটিমেটলি। আমি জানি না কোনো রকম এই আন্দোলনের পিছনেও কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স আছে কি না, আমার সত্যি জানা নেই, কিন্তু যতদূর সম্ভব এটা হয়তো হতে পারে যে আছে কোনো রকমভাবে পলিটিক্যাল ইনভলভমেন্ট। কারণ 31শে জানুয়ারি বিএসসিদের প্যানেল লিস্ট যখন আউট হলো তখনও পর্যন্ত কিন্তু এত ঝামেলা বা আন্দোলনের কোনো ব্যাপার আসেনি। তখন কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে হ্যাঁ আমি পাইনি। তো জেএনএমদের যখনই এই 16 তারিখে প্যানেল লিস্টটা আউট হলো, তারপর বিএসসি জেএনএম বোথ একসাথে মিলে চলে গেল আন্দোলন করতে। এই আন্দোলনটা তো আরও আগে করা যেতে পারতো, যখন বছরের পর বছর রিক্রুটমেন্ট হলো না। নার্সেস ইউনিটি যারা এখন এতটা হেল্প করছেন তোমাদের, খুব ভালো কথা। ওনাদের অর্গানাইজেশনগুলো এরকমভাবেই তো মানে এই জন্যই তৈরি করা হয়েছে। তাদের হেল্প নিয়ে যদি তোমরা আরও 1 বছর বা 2 বছর আগে এই আন্দোলনটা করতে বা এরকম কোনো স্টেপ নিতে, হতে পারে হতে পারতো যে 2025-এর যে লিস্ট বেরিয়েছে সেখানে হয়তো আরও 2000 কি 1000 সিট বাড়তো। আরও একটা কথা বলি এক্ষেত্রে, যারা তোমরা বলছো যে হ্যাঁ তোমরা পাস মার্কস পেয়েছো, তোমরা পাস করেছো, সিবিটি ক্র্যাক করেছো, বিভিন্ন কিছু বলছো, একটু খোঁজ নিয়ে দেখবে অন্য রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে যেগুলোতে পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হয়, প্রত্যেকটাতে কিন্তু একটা মিনিমাম মার্কস ক্যাটাগরি ওয়াইজ একটা মিনিমাম মার্কস তাদেরকে সিলেক্ট করে দেওয়া হয় যে এই মার্কসের ওপরে যারা পাবে তারাই একমাত্র ইন্টারভিউয়ের জন্য কল পাবে। সেরকম কি কোনো মার্কস আমাদের ছিল নার্সিংয়ে? ভেবে দেখো তো, নিজেদের কোশ্চেনটা করো। যারা বলছো পাশ করেছি সিবিটি, হ্যাঁ অবশ্যই যারা 2-1 নাম্বারের জন্য সিবিটি মানে ইন্টারভিউতে ডাক পাওনি তাদের ব্যাপারটা আলাদা, আমি তাদের কথা এখানে বলছি না। কিন্তু যারা ইন্টারভিউতে কল পেয়েছিল তাদেরকে বলছি, সেই কোনো মিনিমাম গ্রেস মার্কস কি ছিল? আমাদের যেটা আউট হয়েছিল সেটা কিন্তু কাট অফ মার্কস ছিল, কোনো পাস মার্কস নয় বা কোনো গ্রেস মার্কস নয়। ইভেন যখন এটা নোটিশে জানালো যে ইন্টারভিউয়ের পর তোমাদেরকে স্কোর কার্ড দেওয়া হবে, তোমরা তখনও কোনো স্টেপ নিতে পারতে যাতে ইন্টারভিউ স্টার্ট হওয়ার আগেই তোমরা তোমাদের নিজেদের মার্কসগুলো দেখতে পারো। তোমরা তখনও চুপ করেছিলে। তো এখন কিন্তু বোর্ড থেকে কোশ্চেন পাল্টা আসতেই পারে যে তোমরা কত পাস মার্কস পেয়েছো বলো, তোমরা পাস করেছো কীভাবে বুঝছো তোমরা? আমরা দেখেছি ক্যাটাগরি ওয়াইজ 1, 2, 3 এরকমও আমরা নাম্বার পেয়ে ইন্টারভিউতে কল পেয়েছিলাম। একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কখনোই এরকম নাম্বার, এত কম নাম্বারগুলোকে পাস মার্কস হিসাবে ধরা হয় না। আর যদি তোমাদের দাবি ওনারা মেনে নেন এখন, তাহলে বাকি সব কটা প্রফেশন হাঁ করে বসে আছে তখন, যে তাহলে তারা কেন এই সুবিধাটা পাবে না? তবুও তো নার্সিংয়ে 1:2.5 রেশিওতে ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। অন্যান্য পরীক্ষাগুলোতে 1:5, 1:4 ডাকা হয়। 4 জনের মধ্যে থেকে একজনই কিন্তু সেখানে পায়। তো সেই জায়গায় কিন্তু নার্সিংয়ে এখনও সেই লেভেলের কম্পিটিশানটা আসেনি। শুধুমাত্র স্টেট নয়, আমাদের কিন্তু সেন্ট্রাল লেভেলেও প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, প্রত্যেক বছর বেরোচ্ছে, বছরে 2-3 বার করে বেরোচ্ছে। আর তোমরা হ্যাঁ অবশ্যই সেন্ট্রাল মুখে বলা যতটা সহজ অতটা ইজি না, কারণ প্রত্যেকের টার্গেট থাকেও না যে আমি ওই লেভেলে জব করব বা বাড়ির বাইরে এতটা দূরে গিয়ে কাজকর্ম করব, সবাই চায় না। তো তাদের জন্য বলছি, তোমরা অ্যাটলিস্ট নিজেদের দাবিটা চেঞ্জ করো এবং আন্দোলনের মোড়টা এই দিকে ঘোরাও যাতে 2026 সালে আবার রিক্রুটমেন্ট একটা নোটিশ বের করেন ওনারা। কারণ এইটা যদি হয়, এবং শুধু 2026 নয়, প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট হয় যে ব্যাচগুলো বেরোচ্ছে, আর সেই সাথে তোমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারো, সিনিয়রিটি বেসিসে যদি কোনো মার্কস সেখানে দেওয়া হয়। ইন্টারভিউতে যে 15 মার্কস আছে সেই নাম্বারটাকে যদি কিছুদের ডিভিশন করে করে যাতে ওনারা করেন। এই দুটোই তোমাদের কিন্তু মেইন, যদি তোমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলো সেটাই কিন্তু একটা কোনো পয়েন্ট আসবে।
এবং সেখানে হতে পারে যে সিনিয়র স্টাফ যারা আছেন অথবা যারা প্যানেল লিস্টে সিলেক্টেড জয়েন করে যাচ্ছে তারাও হয়তো তখন তোমাদের সাথে কিন্তু একসাথে তোমরা সবাই মিলেই আন্দোলনটা করতে পারো। তো এতক্ষণ বললাম যারা আন্দোলন করছো তাদের নিয়ে, এবার আমি বাকিদের কথা বলছি যারা সিলেক্টেড হয়ে আছে প্যানেল লিস্টে। দেখো, বুঝতে পারছিস প্রত্যেকে আমরা ফ্রাস্ট্রেটেড, কিন্তু যারা জবটা পেলো না তাদের ফ্রাস্ট্রেশন কিন্তু আলাদা লেভেলের। আর এটা কখনো সম্ভব না যে এরকম কোনো একটা আন্দোলনের জন্য প্যানেল লিস্ট ক্যান্সেল হবে। তো তাদেরকেও বলছি তোমরা রিল্যাক্স হও। আর এই যে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ ওপেন প্ল্যাটফর্মে যেভাবে তর্ক বিতর্ক ঝগড়া চলছে সেই জিনিসগুলোকে একটু বন্ধ করো। কারণ যারা জবটা পেলো না তাদের স্ট্রেসটা কিন্তু আলাদাই লেভেলের। তারা এখন আবেগের বশে হোক বা যেভাবেই হোক মানে সব রকমভাবে চেষ্টা করবে যাতে যদি কোনো রকম কোনো সলিউশন আসে, কোনো রকমভাবে তারা চাকরি পেয়ে যায়, তো তারা নিজেদের মতো করে চেষ্টা করবেই। আর যদি পোস্টিং অর্ডার রিলিজ করতে ডিলে হয় সেটা কিন্তু টোটালি পুরোপুরি গভর্নমেন্টের জন্যই। গভর্নমেন্ট চাইছে ডিলে করতে, সেই জন্য ডিলে করছে তারা। এইটুকু আন্দোলনের এত ক্ষমতা নেই যে ওরা একটা পোস্টিং অর্ডারকে লেট করিয়ে দেবে। তবে হ্যাঁ, এটা হতে পারে যে ইচ্ছে করে এই একটা যেহেতু পয়েন্ট ওরা পেয়ে গেল গভর্নমেন্ট যে এরকম আন্দোলন হচ্ছে তাই আমরা করতে পারছি না, হতে পারে তারা ইচ্ছা করে পোস্টিং অর্ডারটা ডিলে করিয়ে দিল এবং সেই দায়টা কিন্তু পরে নিতে হবে যারা আন্দোলন করছো তাদেরকে। একটু ভেবেচিন্তে মাথা খাটিয়ে এবার তোমরা কাজ করো, অনেকগুলো দিন অলরেডি হয়ে গেছে। এরকমভাবে শুধু শুধু টাইম ওয়েস্ট করো না। যদি পরে আবার পরীক্ষা হয় যাতে সেই পরীক্ষায় অতটাই নাম্বার পাও যাতে তোমরা সিলেক্টেড হও। কারণ একটা পরীক্ষা হবে আর সেখানে প্রত্যেকে নিয়ে নেবে এটা কোনো দিন সম্ভব না। আর পরীক্ষা তুলে দেওয়ার যে দাবি করছো সেটাও কোনো দিন সম্ভব না, কারণ ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে কিন্তু পরীক্ষা দিয়েই স্টেট গভর্নমেন্টের জবটা পেতে হয়। তো ওয়েস্ট বেঙ্গলেও এখন কম্পিটিশান যে লেভেলের বেড়ে গেছে, কোনো রকমভাবেই এই সিবিটি যে একবার চালু হলো আর এতটা স্বচ্ছভাবে এবার রিক্রুটমেন্ট হয়েছে, এটা কোনো রকমভাবে আর ক্যান্সেল হবে না। আর আবার বলছি, পোস্টিং অর্ডার তো এই উইকটা টাইম দেওয়া হয়েছিল, আজকে সবে বুধবার হলো। আর বুধবারের মধ্যে ওনারা যেরকম বলেছিলেন যে ফার্মাসিস্ট আর মেডিকেল টেকনোলজিস্টদের কোনো লিস্ট আউট করবেন, অলরেডি ফার্মাসিস্টদের করে দিয়েছেন, আশা করি বাকিটাও হয়ে যাবে। আশা করা যায় তারপরে তোমাদের পোস্টিং অর্ডারটাও রিলিজ হবে। কিন্তু যদি এই উইকে না হয় কোনো রকমভাবে, তাহলে ভোটের আগে হওয়াটা খুব চাপের আছে, কারণ একবার ভোটের নোটিফিকেশান বেরিয়ে গেলে কিন্তু তারপরে নর্মালি আর কোনো নোটিশ গভর্নমেন্ট সেক্টর থেকে কিছু পাবলিশ করা যায় না। তো সেক্ষেত্রে অনেকটা ডিলে হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের কাছে এই মুহূর্তে ওয়েট করা ছাড়া কোনো অপশান নেই। ওয়েট করো এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে পজিটিভ থাকো। আর এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম তোমরা সেগুলোর সাথে সহমত কিনা যদি তোমাদের আরও কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেগুলো জানাও।